জন ঠোঁট বাঁকিয়ে হাসলো, হাতের ফোন নিয়ে চলে গেল গ্যালারিতে। একটি ছবি বের করে দেখালো অ্যালনকে। অ্যালন হতভম্ব, তার শ্বাস প্রশ্বাসের আন্দোলন ধীরে ধীরে বাড়তে লাগলো, মুখ থেকে আপনা আপনি বেরিয়ে এলো, হোয়াট দ্য সে ইজ কল গার্ল। প্রতি রাতে তার চার্জ কত সেটা আশা করি বলতে হবে না। অনেক আগেই তোমাকে এই মেয়ে ছবি সহ সব বলেছিলাম। অ্যালন যেন কথা বলতে ভুলে গেল, মাথায় হাত দিয়ে বসে পড়ল চেয়ারে। অ্যালনের অবস্থা দেখে বাকি বন্ধুরা এসে তার সামনে দাঁড়ালো এবং জানতে চাইলো হঠাৎ তার কি হয়েছে। জন সবার উদ্দেশ্যে বলে, আরশাদের ফুলজিকে আগে কেউ কোথাও দেখেছ? না, কেন? সে ইজ কল গার্ল। ভাইয়া এসব বলবেন না প্লিজ, আরশাদ জানলে সমস্যা হবে। শুধু শুধু একজনের নামে এত বড় কথা তোলা কি ঠিক? লুজি যথেষ্ট ভালো মেয়ে। ভালো ভালো, এটা কি তবে? জন তার ফোন সবার সামনে ধরলো। মুহূর্তে সবার ভাবভঙ্গিমা পাল্টে গেল। জনের বুকে শুয়ে থাকা লাশময়ী মেয়েটিকে দেখতে হুবহু ফ্লুজির মতো। মেয়েটির শরীরে কোনো পোশাকের চিহ্ন নেই, জনের বুকের সাথে ঢেকে আছে তার বক্ষের ভাঁজ। সবাই চোখ ঘোরালো এবং চোখাচোখি করলো। জন সবাইকে সারপ্রাইজ দিয়ে যেন মজাই পেল। আমি আমার সাথে কয়েকজন সিনিয়র মিলে বেরিয়েতে গিয়েছিলাম। সেখানে এই মেয়েটাকে এক একজন এক এক রাতের জন্য নিয়েছিল। তার চার্জ জানো, ডিমান্ড আছে। অ্যাডেনের শরীর কাঁপে, তার কাছে এসব ডাল ভাত। সে নিজেও লিভ ইনে আছে, কিন্তু আরশাদের মতো একটি ছেলের ভাগ্যে এমন মেয়ে কিছুতেই মানতে পারছে না তারা। সে বলে, আরশাদকে জানানো উচিত, এমন একটা মেয়েকে সে কি করে মেনে নিল। দিলান বাধা দিয়ে বলে, কোনো দরকার নেই। মনে আছে ফ্লুজিকে ছাড়তে বলায় কুড়িকে মেরে হাসপাতালে নিয়েছে। এখন যদি আমরা এসব বলি তাহলে আমাদের খুন করে ফেলবে। কডি সহমত জানায়। আরশাদ যখন ফ্লুজির জন্য পাগল প্রায়, তখন সে বলেছিল ফ্লুজিকে ছাড়তে। সঙ্গে সঙ্গে কডিকে মেরে রক্তাক্ত করে আরশাদ। সেই দিনের কথা ভাবলে এখনো তার গা শিউরে ওঠে। অপরদিকে অ্যাডেন তাদের ঘোর বিরোধী। প্লিজ, যা হবার আগে হয়েছে আরশাদকে জানানো উচিত। জন কিঞ্চিত হেসে বলে, শোনো, যে যার মতো চুপ থাকো। অন্ধ ভালোবাসা কতটা ভয়ঙ্কর সে এবার টের পাবে। খুশবুকে যখন শ্বশুরবাড়ি পাঠানো হয়, মেয়ের শোকে চেতনা হারান অনিমা। অপরদিকে খুশবুর অবস্থা আরো করুণ। আরশাদের বাড়িতে আসার পর থেকে তার হুঁশ জ্ঞান নেই। ডাক্তার দেখানো হয়েছে, সুস্থ হতে না হতে রিসেপশন অনুষ্ঠানের দিন চলে আসে। রিসেপশনের পরের দিন সকাল সকাল খুশবুর ফ্লাইট। সে রাতটা খুশবু বাবা মায়ের কাছেই থেকেছে। আজ সকালে তার বাংলাদেশ ছাড়ার দিন। এয়ারপোর্টে এসে ঝাপসা চোখে অনিমার দিকে তাকিয়ে আছে সে। বাহারুল হক মেয়েকে বুকে জড়ান, কান্নায় ভেঙে পড়েন তিনি নিজেও। ইমরানি হোসেন তৎক্ষণাৎ সান্ত্বনার বাড়ি ছোড়েন। মেয়েকে কি আমরা ফেলে দেব নাকি অযত্ন করব? কাঁদছেন কেন? মন ভরে তাদের জন্য দোয়া করুন। আরিফ ব্যাগপত্র হাতে তাড়া দিল, এক্ষুনি তাদের যেতে হবে। খুশবুর ডান হাতটা ধরল আরশাদ, অপরদিকে বাম হাত ঝুড়িয়ে আছে অনিমা। মায়ের সুতো ছিঁড়ে কিছুতেই যেতে মন চাইছে না তার, তবুও যেতে হলো। সবাইকে বিদায় জানিয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো তারা। সব ফর্মালিটি শেষে প্লেনে চড়ে বসলো দুজনে। তাদের পাশাপাশি সিট হওয়ায় আরশাদ তার ফ্লুজিকে এটা ওটা বুঝিয়ে দিচ্ছে। ছেলেটার কথার ভঙ্গিমায় বোঝা যায় সে আজ কতটা খুশি। কিন্তু খুশবু, সে তো এখনো পিছু টানে জড়িয়ে আছে। আরশাদ খুশবুর হাতের পৃষ্ঠে চুমু খায়। খুশবুকে করে বসে এক সরল প্রশ্ন, এত শত ঘিরে আমার উদ্দীপ্ত চাহনি কেন তোমার দিকে চাই বলতে পারো? আশা যতটা না ভেবেছিল তার থেকেও বেশি কিছু হয়ে গেল। টানা 14 ঘন্টা জার্নি শেষে খুশবুর অবস্থা প্রচন্ড খারাপ। কিয়ৎক্ষণ বাদে বাদে উগড়ে দিচ্ছে পেটের সব। দাঁত খিচে বসে থেকে যাও নিস্তার পেল, কিন্তু মাথা ব্যথা আচমকা প্রচন্ড বড় আকারে বাড়ল। এতটাই মাথা ব্যথা যে মেয়েটা চোখ খুলে তাকাতে পর্যন্ত পারছে না। চোখে আলো এসে ছিটকে পড়লে কত কষ্ট দ্বিগুণ হয়। তাই চোখ বন্ধ করে নিজেকে স্থির রাখতে চাইছে। খুশবুর অবস্থা দেখে সবার মাঝে চলছে অস্থির দুশ্চিন্তার আনাগোনা। ইতালিতে মেয়েটার প্রথম দিন। তারা ভেবেছিল কত কি করে তাকে সারপ্রাইজ দেবে, অথচ হলো তার উল্টো। রোমের লিওনার্দো দা ভিঞ্চি ফিউমিসোনো বিমানবন্দর এফসিও পৌঁছে সকলে ফর্মালিটি শেষে আরিফ দ্রুত গাড়ি ঠিক করে। খুশবু ভেবেছিল কত কি এদেশে পা রেখে সবটা দেখবে। বিমানবন্দর থেকে শুরু হবে তার জীবন অন্যরকম যাত্রা। কিন্তু মেয়েটা এই সুন্দর শহরটাকে পূর্ণ দৃষ্টি রেখে দেখতে পাচ্ছে না। গাড়ি থেকে নেমে খুশবু আরশাদের হাত জড়িয়ে রাখলো। ছোট ছোট পা ফেলে এগিয়ে চলল সে। আরশাদ তাকে নির্দেশ দিচ্ছে কোথায় কোথায় পা ফেলতে হবে। মেয়েটা একটুকু চোখ খুলতে চাইছে না। এই অসহ্য যন্ত্রণা তাকে, তার মুক্তি চায়, মুক্তি। খুশবু ভিলায় প্রবেশ করতে নাকে এসে ধাক্কা লাগে এক মিষ্টি সুবাস। হঠাৎ তার গায়ে কিছু একটা ছিটানো হয়। পিটপিট চোখ খুলতে সে দেখতে পায় ছিমছাম গড়নের একটি মেয়ে। মেয়েটির বাদামি চুল হেলে দুলে খুশবুর দিকে তাকিয়ে হাসছে আর গোলাপি পাপড়ি ছিটিয়ে দিচ্ছে খুশবুর দিকে। পাশে দাঁড়িয়ে আছে একজন বৃদ্ধা, কিন্তু তাকে বৃদ্ধা বললেও খুশবুর মুখে লাগবে। এই বয়সে তিনি যতটা ইয়াং তা ভীষণ অবাক করা
তার কাছে। এলিনা জড়িয়ে ধরলো খুশবুকে, হাতে দিয়ে দিল একটি ফুলের তোড়া। ইতালিয়ান ভাষায় কত কি বললো তাকে, কিন্তু খুশবু এসব কথার কিছুই বুঝতে পারে না। আশাদ খুশবুকে নির্দেশ দেয় গ্র্যানিকে সালাম জানাতে। খুশবু সালাম জানায়। গ্র্যানি আদরের হাতে খুশবুকে জড়িয়ে ধরেন, খুশবুর গালের সহিত তার গাল মেশায়। গ্লোরিয়াকে না দেখে আশাদ বলে, ফুপু কোথায়? এলিনা তার হাসি ধরে রেখে বলে, তোমার রেস্টুরেন্টে গেলে কিছু বাঙালি খাবার আনা হবে, ওসব তো আর মম রান্না করতে পারি না। আশাদ আর দেরি করে না, সবাইকে বোঝায় খুশবু অসুস্থ। ইমরান ইহসান আশাদকে টিপ্পনি কেটে বললেন, তুমি কি তোমার গুহায় নিয়ে যাবে তাকে? আজকের দিনটা এখানে থাকুক। বাঘ গুহায় থাকলে বাঘিনী বাইরে থাকবে কেন? আরিফ শব্দ করে হেসে ফেলল। আশাদ তাকে নির্দেশ দেয় তাদের ব্যাকপ্যাক যেন ভিলায় রেখে আসে। আরিফ দ্রুত ব্যাকপ্যাক নিয়ে আরশাদের ভিলায় যায়। নিচতলায় সব রেখে এসে সে পুনরায় ফিরে আসে। আরশাদ তার ফ্লুজের হাত ধরে ভিলার দিকে নিয়ে যায়। একটি সিঁড়ির সাহায্যে খুশবুকে ধরে আরশাদ নিচে নামাতে গেলে মেয়েটা দু চরণ থেমে যায়। সে তো দোতলায় নয়, এটা তো নিচতলা। তাহলে আরশাদ তাকে আরো নিচে কোথায় নিয়ে যাচ্ছে? এটা তো পাতাল ঘর মনে হচ্ছে। আশাদ, ওখানে কেন যাচ্ছেন? ওটা কি পাতাল ঘর? পাতাল দিয়ে তো যাবো। এই পাঁচটা স্টোর রুমের পাশ দিয়ে আমার ভিলার স্টোর রুমের কানেকশন আছে। অন্ধকার কেন? ভয় পেও না, আমি আছি তো। লাইট অন করে তোমার চোখে লাগবে। এভাবেই চলো। খুশবুর ভয় বাড়লো। আরশাদের হাত আঁকড়ে ধরলো সে। এই অচেনা জায়গায় আরশাদ তার একমাত্র ভরসা। কিন্তু আরিফ যে একদিন বলেছে আরশাদ তাকে খুন করতে চায়। আরশাদ যদি ছলনা করে, নাকি ছলনা করছে? খুশবুর মাথায় এসব চিন্তা এলেও সে সবটাই সরিয়ে ফেলে। সন্দেহ একটা সম্পর্কের বিষ, সে চায় না সন্দেহ করতে। আরশাদ কখনোই তার ক্ষতি করতে পারবে না। খুশবু যেন গহীন গহ্বরে হারিয়ে গেল। অন্ধকারে খামচে ধরলো আরশাদের হাত। সে অন্ধকারের মাঝে আরশাদ শীষ বাজালো, গুনগুন করে গাইতে থাকলো গান। আশাদ, প্লিজ থামুন। আরশাদ থেমে গেল। অন্ধকারে আরশাদের গানের সুর তার গায়ে কাটা দিচ্ছে। কি হয়েছে ফ্লোজে? আমার বিশ্রামের প্রয়োজন। আরশাদ তার গতিবিধি বদলালো না। ফ্লুজিকে ধরে সে হাঁটলো আগের মতোই। আরশাদ তার বিলার স্টোর রুমের দরজা খুলতে অন্ধকার চিরে দেখা মিলল আলোর। খুশবু স্বস্তি পেল। ছিমছাম সাজানো ভিলার নিচের তলাটা। কিচেন রুমটা বেশ বড়। দোতলার পাশ ঘেঁষে গেছে দোতলার সিঁড়ি। আরশাদ খুশবুর হাত ধরে সিঁড়ির কাছটায় যায় এবং খুশবুকে কোলে তুলে নেয়। আরশাদের এহেন আচরণে চমকে গেল খুশবু। নিজেকে সামলাতে জড়িয়ে ধরল আরশাদের গলা। আশাদ, নামান, আমি পড়ে যাব। আমার উপর ভরসা নেই? আপনি নামান, আমি যেতে পারবো। পারবে না। আরশাদ নিজের চাওয়া বজায় রাখলো। ফ্লুজির ছোট্ট দেহখানি গুটিয়ে গেল আরশাদের মাঝে। আরশাদের বলিষ্ঠ হাতের বন্ধনীতে মেয়েটাকে শক্তপোক্ত করে ধরে রেখেছে, যেন নেকড়ে তার শিকারকে নিজের কাছে বেঁধে রেখেছে, একটু ছাড়া পেলেই পালিয়ে যাবে। আরশাদ খুশবুকে না নামিয়ে সিঁড়ি বেয়ে চলে গেল নিজের রুমে। বিশাল রুমটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। হাতের বাঁধন আলগা করে বিছানায় ফ্লুজিকে শুইয়ে দিল আরশাদ। আমি লাইট অফ করে দিচ্ছি, তুমি রেস্ট করো। না খেয়ে ঘুমাবে না, ওকে? না না, আমার ভয় লাগবে। লাইট থাক, আমি চোখ ঢেকে রাখবো। আরশাদ চলে গেল নিচে। দুটো ট্রলি নিয়ে নিচের রুমে রেখে চলে গেল ফ্লুজির জন্য খাবার আনতে। তার বাসায় কোনো খাবার নেই। যাওয়ার আগে সব পরিষ্কার করে তবেই গিয়েছিল। খুশবু ঘুমানোর আগে বাবা মায়ের সাথে কথা সেরে নিল। তারপর তলিয়ে গেল রাজ্যের ঘুমে। আরশাদ আজ তাকে বিরক্ত করলো না। দুটো ট্রলি থেকে সব জামা কাপড় গুছিয়ে রাখলো নিজের আলমারিতে। খুশবুর জন্য ছেড়ে দিল তার আলমারির একাংশ। খুশবুর প্রতিটা জামা শাড়ি সে যখন গুছিয়ে রাখছিল, মনের কোণে কোথাও যেন প্রশান্তির হাওয়া বয়ে গেল। বিছানায় শুয়ে থাকা সফেদ ব্ল্যাঙ্কেট জড়ানো ফ্লুজিকে দেখে আরশাদ তৃপ্তি নিয়ে হাসলো। এই তো নিজের কথা নিজে রেখেছে, এই তো তার আরেকটি চাওয়া পূরণ হয়েছে। কাজ শেষে আরশাদ খুশবুর পাশে চুপচাপ শুয়ে পড়ল। এই রাতে মেয়েটাকে জ্বালাতে একটুও মন সায় দিল না তার। আচমকা খুশবুর ঘুমটা ভেঙে গেল। অন্ধকার রুম জুড়ে আরশাদের অস্তিত্ব খুঁজে পেল না সে। রুমে বাতি নেই, জানালার কাছে বড় বড় পর্দা টেনে দেওয়া, যার দরুনে সারাটা রুম ঘুটঘুটে অচেনা স্থানে খুশবুর ভয় বাড়ল। একটা জায়গায় থাকতে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে যায়, কিন্তু নতুন স্থান, নতুন পরিবেশে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। হাঁচে হাঁচে আরশাদকে বিছানায় খুঁজলো খুশবু, কিন্তু বিছানায় যে ছেলেটার অস্তিত্ব নেই খুশবু সহজে বুঝতে পারল সে। হাঁচে হাঁচে ফোন খুঁজতে গিয়েও নিজের ফোনটা পেল না। বেডের একপাশে থাকা টেবিলে হাত রাখলো পুনরায় খুঁজলে ফোন পাওয়া তো দূরের কথা, উল্টো তার হাতের ধাক্কায় ল্যাম্পটা ছিটকে পড়লো মেঝেতে। তৎক্ষণাৎ ঝনঝন শব্দে খুশবু ভয় পেল। নিজেকে আরো সাহস দিতে না পেরে শব্দ করে কেঁদে ফেললো সে। ঝনঝন শব্দে আরশাদ ছুটে এলো। দরজা খুলতে দেখতে পেল খুশবু মুখ লুকিয়ে কাঁদছে। দ্রুত রুমের বাতি জ্বালিয়ে বিছানায় বসলো আরশাদ। ফ্লোজি, কি হয়েছে তোমার? কাঁদছো কেন তুমি? আরশাদকে পেয়ে খুশবু সাহস বাড়ল। দ্রুত হাতে জড়িয়ে ধরলো আরশাদকে। আপনি কোথায় ছিলেন আরশাদ?
আমি ভয় পেয়েছিলাম। এভাবে রুম অন্ধকার কেন করেছিলেন? তোমার চোখে আলো এলে ঘুমটা ভেঙে যাবে জান, তাই তো অন্ধকার করলাম। ভয় পায় না, আমি আছি তো। খুশবু স্থির হলো। আরশাদ উঠে গিয়ে অন্ধকার রুমটায় আলো ফিরিয়ে আনলো। বড় বড় পর্দা সরিয়ে খুলে দিল বড় জানালা। তার জানালা থেকে বাইরের এই দৃশ্যটা ভীষণ সুন্দর। আরশাদ হাত ইশারায় ডাকলো তার ফ্লুজিকে। জানালার কাছে দাঁড়াতে হিম হয়ে এলো দুজনের শরীর। খুশবু যখন আবেশিত নয়নে তাকিয়ে রয়েছে বাইরের দৃশ্য, আরশাদ তখন তার পেছনে দাঁড়িয়ে। সুন্দর না? অন্যরকম সুন্দর। আরশাদ হাত বাড়ালো খুশবুর উদরে, থুতনি রাখলো মেয়েটার কাঁধে। এখন কয়টা বাজে আরশাদ? সকাল 11টায় যান। আরশাদ তাকে কোলে তুলে নিল। ওয়াশরুমে গিয়ে দাঁড় করালো ফ্লুজিকে। দ্রুত হাতে ঝর্ণার নব ঘোরাতে ভিজে গেল মেয়েটার সমস্ত দেহ। খুশবু অবাক হলো, চোখ বড় করে আরশাদের দিকে তাকাতে ছেলেটা কিঞ্চিত হাসলো। ড্রেস রেডি আছে, দ্রুত শাওয়ার শেষ করে বেরিয়ে এসো, একসঙ্গে নাস্তা করবো। বাই তবে আমি কি জয়েন করতে পারি? আরশাদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে দ্রুত দরজা বন্ধ করলো খুশবু। মেয়েটার কাণ্ডে ভ্যাবাচাকা খেয়ে গেল আরশাদ। ব্রেকফাস্ট আরশাদ আর খুশবু তাদের নিজেদের ভিলাই করছে। আরশাদের হাতে বানানো স্যান্ডউইচ এবং গরম গরম কফিতে চুমুক দিচ্ছে খুশবু। এর মাঝে আরশাদ বলে, আগামীকাল ডিনারটা আমার বন্ধুর সঙ্গে করবো, ঠিক আছে? তারা তোমাকে নিয়ে ভীষণ এক্সাইটেড। সবে কি ছেলে আরশাদ? হুম। তাহলে আমি যাব না। কিন্তু কেন? সব ছেলের মাঝে আমার ইরিটেটিং ফিল হবে। প্লিজ আমাকে জোরাজোরি করবেন না। তাদের গার্লফ্রেন্ডরাও আসবে, প্রবলেম হবে না? তারা তো বাঙালি নয়। যে কোনো পরিস্থিতিতে আমার নিজেকে মানাতে সময় লাগে। প্লিজ বোঝার চেষ্টা করুন। ওকে যান। আরশাদ পুনরায় খাবারে মনোযোগ দিল। তাকে ফোরন কেটে খুশবু বলে, তাদের সবার গার্লফ্রেন্ড আছে, আপনার নেই? ছিল, আছে এবং থাকবে। দেখতে চাও? খুশবু ভ্রু কুচকালো। আরশাদ তার চেয়ার টেনে আরো কাছে আনলো। খুশবুর ঠোঁটের কোণে লেগে থাকা নশিলা আরশাদ নিজের ঠোঁটের দখলে নিল। স্তব্ধ পরিবেশটাকে আরো স্তব্ধ করে দিল দুজনে। সারাটা ঘরে কোনো কথার শব্দ নেই, শুধু পাওয়া যাচ্ছে দুটি মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ। খুশবুর দুর্বল শরীরটা আরশাদের দখলে যাওয়ার আগে আরশাদের বুকে হাত রেখে মৃদু ধাক্কায় সরিয়ে দেয় খুশবু। আমাদের জ্ঞানের কাছে যাওয়া উচিত আরশাদ। তারা নিশ্চয়ই অপেক্ষা করছে। পালাতে চাইছো? একদমই না। সত্যি? সত্যি? ওকে, গেট রেডি ফর দ্য নাইট, জান। নো। ইয়েস। সোফায় পা গুটিয়ে বসে আছে খুশবু। তার পরনে লং শার্ট, চুলগুলো ছড়িয়ে আছে পিঠ জুড়ে। আরশাদ আয়নায় দাঁড়িয়ে আর চোখে দেখলো মেয়েটাকে। তার ফ্লুজির ডাগর ডাগর চাহনি তাকে বরাবরই আকৃষ্ট করে। ফ্লোজি, এভাবে বসে থেকো না, যা বলছি তাই করো। আমি যাব না আরশাদ। জান, আমি তোমার কথা শুনতে চাইছি না, যা বলছি তাই করো। আমি নতুন জায়গায় সহজে অ্যাডজাস্ট হতে পারি না। আমার ঘর থেকে বের হতে কেমন কেমন যেন লাগে। জ্ঞানী, গড়িয়া, পুপি, এলিনা এরা আমার সাথে মেশার জন্য পাগল। তারা কথা বলতে চায়, কিন্তু আমি তাদের কথা আয়ত্তে আনতে পারছি না। একটা সময়ের পর সব ঠিক হয়ে যাবে। তোমাদের বাংলাও কিন্তু কম কঠিন নয়। আপনি যান আরশাদ, আমি যাব না। আরশাদ কিছুই বলে না। গায়ে শার্টটা ঠিকঠাক করে খুশবুর কাছে এগিয়ে যায় এবং মেয়েটাকে সোফা থেকে কোলে তুলে নেয়। খুশবুর দুপা বেঁধে যায় আরশাদের পিঠে। নিজেকে নিয়ন্ত্রণে আনতে আরশাদের গলা জড়িয়ে ধরে সহসা। যদি এখন বাইরে না যাও, আমি যাব না। যেহেতু আমার কোনো কাজ নেই, সেহেতু অন্য কিছু হবে। অন্য কিছু কি আরশাদ? আরশাদ হাসে। ফ্লুজির উন্মুক্ত গলায় নাক ঘষে হালকা কামড় বসায়। খুশবু শিউরে ওঠে আরশাদের ঘাড় কামছে ধরে চোখ পাকায় সে। এই এই কি? শার্টের ওপরের বোতাম দুটো খোলা কেন? আমাকে সেটিউস করছো? আমি হানি, তোমাকে দেখলেই আমি সেটিউস হয়ে যাই। নিয়ন্ত্রণহীন যুবক। নিয়ন্ত্রণে আছে বলেই বিয়ের বছর করে আসছে, অথচ তুমি আমি ভার্জিনের তকমা লাগিয়ে চলছি। দিস ইজ আনফেয়ার, জান। আরশাদ ফ্লুজিকে কোল থেকে নামিয়ে বিছানায় বসায়। নিজের শার্টের বোতাম খুলে ফ্লুজির শার্টের বোতামে হাত দিতে হাত আটকে ধরে মেয়েটা। চোখ বড় বড় করে তাকিয়ে সে বলে, আরশাদ কি করছেন? তুমি যাবে না, তাই তো অন্য কিছু করতে চাইছি। ফ্লুজি ঢোক গেলে দ্রুত নিজের শার্টের বোতাম লাগিয়ে উঠে দাঁড়ায়। চুল আছড়ে মাথায় জড়িয়ে নেয় হিজাব ওড়না। আরশাদ হাসে। খুশবু ঠোঁটের লিপস্টিক লাগিয়ে আরশাদকে বলে, আমি তৈরি, এবার চলুন। আমি তো রেডি নই, জান। এই তো সব ঠিক ছিল, এখন আবার কি হলো? কাছে এসো, জান। খুশবু সহসা কাছে আসে। আরশাদ তাকে আদেশ করে বলল, হানি, শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। নিজে খুঁজছেন, নিজে লাগাবেন, আমাকে বলছেন কেন? জান, একটু তো রোম্যান্টিক হও। সব কি আমাকে শিখিয়ে পড়ে নিতে হবে নাকি? সেই দিন কি বলেছিলেন মনে নেই? সামলে যাও জান। তুমি নিজেকে কন্ট্রোলে না আনলে এখন আবার কি হবে? তবে এখন এসব বলছেন কেন? এখন কোনো বাধা আছে? এখন চাইলেও হ্যাঁ, আর না চাইলেও হ্যাঁ। খুশবু ঠোঁট বাঁকায়। আরশাদের শার্টের বোতামে হাত রাখতে আরশাদ বলে, জান,
আমার বুকে কিস করো। কি? ঠিকটাই শুনেছ, যা বলছি তাই কর জান। আপনি ভীষণ বাজে লোক। জানি তো হানি। খুশবু সরে যায়, আরশাদ তাকে বাধা দিয়ে আরো কাছে টানে আনে। খুশবুর পাল্টে যাওয়া শটটা আরশাদের ধরে ফেলতে সময় লাগে না। ছেলেটা কিঞ্চিত হেসে তার ফ্লুজির গালে চুমু খেয়ে বলে, ছেড়ে দিলাম জান, তবে সুদ আসল দুটোই আদায় করে নেব। একটি সুপার শপে ঘুরে ঘুরে খাবার দেখছে আরশাদ। তার প্রয়োজনীয় সব ঝুড়িতে তুলে খুশবুকে বলে, হানি, আমার প্রয়োজনে সব নেওয়া শেষ, তোমার কি কি লাগবে নিয়ে নাও। এটা বাঙালি দোকান, হালাল হারামের ঝামেলা পোহাতেই হবে না, সবটাই হালাল, যা ইচ্ছে নাও। আমি আবার কি নেব? আমার কিছু চাই না। তা বললে তো হবে না, চিপস চকলেট কি লাগবে বলো। আরশাদ, আমি বাচ্চা নই। এইসব খেতে হলে বাচ্চা হতে হয় নাকি? ফ্লুজি প্রত্যুত্তর করে না, তার চোখ যায় চকলেটের দিকে। একটি চকলেট হাতে তুলে আরশাদকে দেখিয়ে বলে, এই একটা হলেই চলবে। আরশাদ ভ্রু বাঁকায়। দেরি না করে তাকে থাকা সব চকলেট নিজের ঝুড়িতে নিয়ে নেয়। শুধু এক ধরনের চকলেট নয়, যত প্রকার চকলেট চিপস ছিল সবটাই নিজের ঝুড়িতে রাখে। খুশবু অবাক হয় আরশাদকে বাধা দিতে গেলে ছেলেটা তার মাথায় টোকা দিয়ে দূরে সরিয়ে দেয়। শপে থাকা সবার চোখ তখন কপালে। এমন ক্রেতা তাদের দোকানে আছে ঠিকই, তবে যাচাই বাছাই ছাড়া এভাবে কেনে কয়জন? কেনাকাটা শেষে আরশাদ খুশবুর হাত ধরে বেরিয়ে এলো। সব প্যাকেট গাড়িতে রেখে দ্রুত গাড়ি স্টার্ট দিল। বিকেল হয়ে গেছে, কি খাবে জান? যে চমক আপনি খাইয়ে ছাড়ছেন, এরপর আমার পেটে আর কিচ্ছু ধরবে না। আরশাদ হাসে। কিছুক্ষণ পর তার গাড়ি এসে থামে বাঙালি একটি রেস্টুরেন্টের সামনে। খুশবু বুঝতে পারে এটি নিশ্চয়ই আরশাদের রেস্টুরেন্ট। এটা আপনার? না তোমার, আমার সব তো তোমার প্রোজি, ইউ অন ইট। আরশাদ তার ফ্লুজির হাত ধরে রেস্টুরেন্টে প্রবেশ করে। ইতালির পরিবেশের মাঝে এক টুকরো নিজের দেশীয় ছোঁয়া পেয়ে পুলকিত হলো খুশবুর মন। আশেপাশে মাটির ফুলদানি দিয়ে সজ্জিত, দেয়াল জুড়ে আছে হরেক রকম পেইন্টিং। প্রত্যেকটি পেইন্টিং দেশীয় ছোঁয়ায় আবদ্ধ। দেয়ালের এক কোণে আঁকা হয়েছে শিমুল গাছ, অন্য কোণে বাগান বিলাস। বিশাল দেয়াল জুড়ে নদীমাতৃক বাংলাদেশের ছবি। আরেকটি দেয়ালে নারীদের ধান ঝাড়ার দৃশ্য। খুশবু যখন সবটা অবাক পানি দেখছিল, তখনই তার সামনে ভিড় জমায় একদল বাঙালি ছেলেমেয়ে। আরশাদ সবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় খুশবুকে। রিমি খুশবুর হাতে ধরিয়ে দেয় একটি লিলি ফুল। ম্যাম, আপনি লিলি ফুলের মতো সুন্দর। খুশবু কিঞ্চিত হাসে। এতক্ষণ পর কারো মুখে নিজের বাংলা কথা শুনে ছলকে ওঠে তার মন। আরশাদ তার ফ্লুসিকে বসায় একটি চেয়ারে। আশপাশটায় নজর ঘুরিয়ে নেয় সে, বলে, রেস্টুরেন্ট ফাঁকা কেন? এখানে সবাই ধরাবাধা নিয়ে চলে। সকালের নাস্তা তারা সকালেই কমপ্লিট করবে এবং দুপুরেরটা দুপুরেই শেষ হবে। সবটা একটা নির্দিষ্ট সময় পর ক্লোজ হয়ে যায়। এবার তুমি বলো, তুমি কি হবে? আপনি জানিবেন? আরশাদ খুশবুকে মেনু কার্ড দেখায়। এটা ওটা কত খাবার। খুশবু নিজের নির্দিষ্ট কোনো পছন্দের খাবারের নাম বলেনি। আরশাদ অসন্তুষ্ট হয়। মেনু কার্ড বন্ধ করে বলে, ইন্ডিয়ান ফুড চলবে? শিওর। বাসন্তী পোলাও, মাটন, ডাব চিংড়ি, ভেটকির পাতুরি, ভাত, মুগের ডাল, ঝুড়ি, আলু ভাজা, দই, মিষ্টি, পায়েস। এই থামুন থামুন, এত খাবার কে খাবে? আমি কিন্তু ভোজন রসিক না। আরশাদ হাসে। অর্ডার পেয়ে প্রত্যেকটা স্টাফ লেগে পড়ে তাদের কাজে। আরশাদের সাথেই একটা সুন্দর সময় কাটলো তার। রাতে পরিবারের সবাই মিলে আড্ডা দিচ্ছিল। যদিও সেখানে উপস্থিত নেই ইমরান আর আরশাদ। এলিনা ভীষণ ছটফটে মেয়ে, খুশবুকে নানান কথা বলে অস্থির করে তুলেছে। গ্লোরিয়া গরম গরম পকোড়া ভেজে বসলো তাদের সাথে। আফরোজ অফিস শেষে বাড়ি এসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ খুশবুর খিলখিল হাসির শব্দে বেরিয়ে এলেন রুম থেকে। কপট রাগ দেখিয়ে বললেন, এই হাসিকে? খুশবু ভরকে যায়। আমতা আমতা করে বলে, আমি আম্মু। এই সুন্দর হাসিখানা কি আমার বেআই বেআইনের সামনে দেওয়া যায় না? তারা যে আপনার চিন্তায় অস্থির, আপনি কি জানেন? খুশবু লজ্জা পায়। আফরোজ মেয়েটার কপালে চুমু খেলেন। পাল্টা চুমু খেলো গ্র্যানি। গ্লোরিয়া তখন ছুটে এসে বলে, আমি বাদ যাব কেন? গ্লোরিয়া চুমু খেলো খুশবুর কপালে। এলিনা এসে সেও একই কাজ করলো। আরিফ তখন সরু চোখে তাকিয়েছিল। আমি বাদ যাব কেন? আরিফের মুখে এমন কথা শুনে সবাই হো হো করে হেসে ওঠে। ছেলেটার মুখভঙ্গি বদলালো না, মাছি ধরানোর মতো বলে, ভাইয়ার প্রপার্টিতে যে এমন করছো, ভাই জানলে শুলে চড়াবে। রাত বেশি নয়। খুশবু বাবা মায়ের সাথে কথা সেরে আরশাদের ভিলায় ফিরে আসে। নিচতলায় স্লো সাউন্ডে গান চলছে। রান্নাঘর থেকে শোনা যাচ্ছে খটখট চাকু চালানোর শব্দ। খুশবু এগিয়ে গেল। আরশাদ দক্ষ হাতে অ্যাভোকাডো স্লাইস করছে। পাশের বাটিতে দেখা যাচ্ছে কিছু স্ট্রবেরি কাটা। আরশাদ কি করছেন? হানি, এসেছো? কাম। খুশবু এগিয়ে এলো। আরশাদের পাশে দাঁড়াতে দেখতে পেল কিউই, রাসবেরি, আপেল রাখা। আমি কেটে দেব? তুমি পারো?
খুশবু দ্বিধায় বলল কি বলবে সে। কাটাকুটির কাজে সে কখনো হাত লাগায়নি। অনিমা তাকে রেখেছে মোমের পুতুলের মতো। খুশবু নীরবতা দেখে হাসে আরশাদ। মেয়েটার কোমরে হাত রেখে বসিয়ে দেয় ওপরে। বসে থাকো, আমায় দেখো। আপনি কি করছেন? ফ্রুট স্যালাড করছি। তোমার নাকি কোথা নেই, তো কিছু তো একটা খেতে হবে জান। পাশের চুলায় ডিম সিদ্ধ হচ্ছে। ডিমের পাতিল নামিয়ে খুশবুর মুখে একটি আপেল স্লাইস দিয়ে আরশাদ বলে খাও। ডিনার শেষে নিজের রুমে ফিরে আসে খুশবু। দরজা খোলার সঙ্গে সঙ্গে নাকে লাগে এক মিষ্টি সুবাস। খুশবু ভয় পেয়ে যায়, অন্ধকার রুমে এত সুবাস কিসের। মেয়েটা ঢোক গেলে পেছনে ছুটতে নিলেই আরশাদের চওড়া বুকের সহিত ধাক্কা খায়। কি হয়েছে হানি? আশাদ, কিসের গ্রান? আরশাদ খুশবুকে কোলে তুলে নেয়। রুমে প্রবেশ করে খুশবুকে বসিয়ে দেয় বিছানায়। বিছানায় হাত রাখতে হাতের ভাঁজে উপস্থিত হয় নরম পাপড়ি। আরশাদ লাইট অন করতে চমকে যায়। খুশবু বিছানায় সব গোলাপের পাপড়ি, সারাটা রুম জুড়ে নানান ফুলদানিতে সাজানো। আরশাদ, এসব কি? তোমার জন্য কত কি ভেবে রেখেছিলাম, কিছুই তো হলো না, তাই ছোট্ট একটা সারপ্রাইজ। আরশাদ উঠে যায়, রুমের প্রতিটা বাতি নিভিয়ে একে একে কয়েকটা প্রদীপ জ্বালিয়ে দেয়। খুশবু উঠে গিয়ে দাঁড়ায় আরশাদের সামনে। জানালার দ্বার খুলে এই মুহূর্তে তার দেখতে ইচ্ছে করছে এই রাতটা কতটা সুন্দর। জানালার দ্বার খুলতে শীতল বাতাসে শিউরে ওঠে খুশবু। আরশাদ পেছন থেকে জড়িয়ে ধরে তার ফ্লুসিকে। অন্ধকার আবছা আলোয় সুযোগ বুঝে ফ্লুসির ঠোঁটে ঠোঁট মেশায়। দু ঠোঁটের ছোঁয়া ক্রমশ গভীর হয়। ফ্লুসি যখনই নিজের অবস্থান দৃঢ় করতে চাইল, তখনই আরশাদ সরে দাঁড়ালো। মেয়েটাকে বাজিয়ে দেখতে বলে, আই এম সরি হানি, এইভাবে কিস করাটাও ঠিক হয়নি। আমি একবার কাছে এলে ফিরতে পারবো না। তুমি হয়তো প্রস্তুত নাও, আমার উচিত ছিল তোমার পারমিশন নেওয়া। ফ্লুসি হতবাক। মেয়েটার অনুভূতি ছলকে দিয়ে আরশাদ দূরে সরতে চাইছে। তার চোখের ভাষা কি আরশাদ বোঝে না? সে তো প্রস্তুত, এবার কি মুখেই বলতে হবে? আশাদ দু কদম আগাতে তার শার্টের কলার চেপে ধরে ফ্লুসি। তীব্র রাগ নিয়ে আঁচড় কাটে ছেলেটার বুকে। আশাদকে সে নাগাল পায় না, তাই তো ঠোঁটে ঠোঁট ছোঁয়ার তীব্র বাসনা পূরণ করা তার জন্য কঠিন হয়ে পড়েছে। আরশাদের পায়ে পা তুলে দাঁড়ায় খুশবু। গলা জড়িয়ে আশাদের কাছে আকুতির স্বরে বলে, আরশাদ প্লিজ। বলো। আরশাদ, বলো জান, মুখে বলো। খুশবু রেগে যায়। রাগে দুঃখে তার কান্না পেয়ে যাচ্ছে। তাকে উস্কে দিয়ে ছেলেটা মজা নিচ্ছে। তীব্র অভিমানে আরশাদকে ছেড়ে দূরে সরে খুশবু। মেয়েটার ছলছলে চোখ প্রদীপের আলোয় চিকচিক করছে। খুশবু দাঁড়ালো না, অভিমান নিয়ে চলে গেল রুমের বাইরে। আরশাদ বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসে। অনেক জ্বালিয়েছে মেয়েটাকে, তবে আর নয়। খুশবুকে কোলে তুলে নিয়ে রুমে ফেরে সে। মেয়েটাকে বিছানায় পাপড়ির চাদরে বসিয়ে উন্মাদনায় ঠোঁটে ঠোঁট মেশায়। প্রতিটি উষ্ণ ছোঁয়া কখন যে কামড়ে রূপান্তরিত হয় খুশবু টের পেল না। প্রতিটি ব্যথায় পিলে চমকে উঠল সে। আরশাদ মেয়েটাকে ছেড়ে ছিটকে বসে বিছানায়। হাঁপাতে হাঁপাতে তাকায় তার ফ্লুসির পানে। মেয়েটার দু ঠোঁট তীর তীর করে কাঁপছে। আশা দ্রুত হাঁটে শার্টের বোতাম ছাড়িয়ে মেঝেতে ছুঁড়ে দেয় শার্ট। বাঁকা হেসে তাকায় ফ্লুজির পানে। মেয়েটাকে হ্যাঁচকা টেনে বিছানায় ফেলে নিজের বুকের আদলে মিশিয়ে নেয়। আশাদের অন্যরকম মোহে খুশবু নিজেকে প্রস্তুত করে। প্রলয়ের ভয়ে নিজেকে বারবার গুটিয়ে রাখতে চাইলেও চিন্তা চেতনা দেহ আজ অন্য কথা বলছে। আশাদ এক চিলতে হাসে। ফ্লুজিকে কাছে টেনে গালে হাত বোলায়। জান, হুম, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো যদি বেদনা পাশ কাটিয়ে যায়, তুমি সামলাতে পারবে? খুশবু ঘুরে পড়ে যায়, তবুও যন্ত্রমানবের ন্যায় আরশাদের প্রশ্নে সাড়া দিয়ে সম্মতি জানায়। আরশাদ হাসে, শক্ত হাতের বন্ধনীতে জড়িয়ে নেয় তার ফ্লুজিকে। আরশাদের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়ে যায় ফ্লুজির ছোট্ট দেহখানি। এলোমেলো হয় খুশবুর ছোঁয়া। মেয়েটা আরশাদের পিঠে ঘাড়ে বুকে আঁচড় বসিয়ে দেয় উন্মাদনায়। আশা যতটা আক্রমণাত্মক হয়, ফ্লুজি ততটা হাঁপিয়ে ওঠে। প্রদীপের আলোয় প্রজ্বলিত রুমটায় ভেসে যায় শীতকার ধ্বনি। আশাদ নিজের ওপর নিজের নিয়ন্ত্রণ হারায়। সময় যত গড়িয়ে যায়, আশা ততটাই ফ্লুজির বশের বাইরে চলে যায়। চাদরে ছড়িয়ে থাকা ফুলের পাপড়িরা দুমড়ে মুচড়ে নেতিয়ে যায়। আশাদ তার ফ্লুজির দেহের প্রতিটা খাঁজে নিজের অস্তিত্বের জানান দেয়। ফ্লুজির দু চোখের কার্নিশে অশ্রুপাত ঘটে। আশাদ তার বৃদ্ধা আঙুলের সাহায্যে মুছে দেয় অশ্রুকণা। দু চোখে চুমু দেয় উষ্ণ আবেশে। আনন্দ, সুখ, বেদনা সবটাই মিশে একাকার মেয়েটার কাছে। ফ্লুজি বারবার হারিয়ে যায় তমাচ্ছন্ন আরশাদের বাদামি চোখে। আরশাদ চোখে হাসে। খুশবুকে হাতে নিজের হাতের ভাঁজে নিয়ে বলে, লুক অ্যাট মাই আইস জান, আই অ্যাম ফুল অফ ইউ। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামার পথে। আকাশটায় সূর্যের আলো নেতিয়ে যাচ্ছে। দূর আকাশটা লাল নীল মিশে একাকার অবস্থা। জানালার কাছে দাঁড়িয়ে ভেজা চুলে আঙুল বোলায় আরশাদ। গত রাতের পাগলামির কথা মাথায় আসতে পুলকিত হয় তার মন। খুশবু
হঠাৎ আশাদের ফ্লুজি একটি স্নিগ্ধ ফোঁটা ফুল। এই ফুলকে কেউ ছেঁড়ার সাধ্য করেনি। অবশ্য ছেঁড়া তো দূরের কথা, কেউ প্রেমময় ছোঁয়াতে ছুঁয়ে দেখেছে কিনা সন্দেহ। আশাদ কিঞ্চিত হাসে। তার স্নিগ্ধ ফুলের মধু সে একাই গ্রহণ করেছে। জীবনের একটি বড় চাওয়া পূর্ণ হয়েছে বলেই আশাদের হাসি চওড়া হয়। ফ্লুজিকে পেতে কম বেগ পোহাতে হয়নি তার, এবং অবশেষে ফ্লুজি তার। বিছানায় শুয়ে থাকা অর্ধনগ্ন ফ্লুজির কাছে এগিয়ে যায় সে। মেয়েটা শরীরে ছড়িয়ে দেয় বিছানায় পড়ে থাকা গোলাপের পাপড়িগুলো। আশাদ পুনরায় উন্মাদ হয়। তার ফ্লুজির গলায় মুখ টিপিয়ে নিজেকে স্থির রাখার চেষ্টা চালায়। গলায় বুকে ভেজা কিছুর ছোঁয়া পেতে ভেঙে যায় ফ্লুজির ঘুম। দু চোখের পর্দা মেলে তাকাতে দেখতে পেল আশাদের বাদামি চোখ জোড়ার নেশাতুর দৃষ্টি। খুশবু অবাক হয়ে নড়চড় করতে নিলে বুঝতে পারে আশাদ তার ওপর শুয়ে শরীরের ভর ছেড়ে দিয়েছে। গত রাতের কথা মাথায় আসতেই খুশবু লজ্জায় নুয়ে যায়, কিন্তু আশাদ এখনো তাকিয়ে আছে তার দিকে। জান, ইউ লুক লাইক বাটার, প্লিজ গিভ মি ওয়ান মোর চান্স। খুশবু চোখ পাকায়। কয়টা বাজে আরশাদ? বিকেল 5:30। কি এতটা সময়? কেউ কি আমাদের ডাকেনি? আশাদ হাসে। এতটা সময় কোথায়? আশাদ তাকে ঘুমোতে দিয়েছে সকালবেলায়। সকাল থেকে এখন পর্যন্ত ঘুমানো বড় কোনো ব্যাপার নয়। আশাদ উঠে যায় তার ফ্লুজির কাছ থেকে। ব্ল্যাঙ্কেট জড়িয়ে নিজের নগ্ন অবস্থা বুঝতে পেরে দ্বিধায় পড়ে ফ্লুজি। সে কি করে যাবে এখন ওয়াশরুমে? আশেপাশে তাদের জামাগুলো ছড়িয়ে আছে। আশাদ বুঝতে পেরে ফ্লুজির লং শার্ট এগিয়ে দেয়। তার ভেজা চুল আঙুলের সাহায্যে পেছনে ঠেলে দিয়ে বসে যায় ফ্লুজির পাশে। খুশবু আশাদের ভেজা চুলে তাকিয়ে বলে, আপনি গোসল করেছেন? তুমি সুযোগ দিলে আমার গোসল করতে আমি আবার রাজি। আশাদের পাগলামিতে সাড়া দিতে গেলে খুশবুর আজ আর বাঁচা হবে না। মেয়েটা দ্রুত গায়ে শার্ট ছড়িয়ে নিজেকে প্রস্তুত করে। সর্বাঙ্গে চাপা ব্যথা অনুভব করতে ঢোক গেলে আশাদ বুঝতে পারে, আর এক মুহূর্ত দেরি না করে কোলে তুলে নেয় তাকে। নিজেকে বাঁচাতে আশাদের গলা জড়িয়ে ধরে ফ্লুজি। লং শার্ট ততক্ষণে হাঁটুর ওপর চলে এসেছে। লজ্জায় আরো গুটিয়ে যায় মেয়েটা। তার অবস্থায় আশাদ ঠোঁট বাঁকিয়ে হাসে। ফ্লুজিকে গোসলে পাঠিয়ে আশাদ ফিরল রান্নাঘরে। খিদায় পেটের ভেতরটা খাঁকা করছে। এই মুহূর্তে ফ্লুজিরও নিশ্চয় খিদে পাবে। আশাদ চটজলদি ভাত বসালো। ফ্রিজ থেকে একটি টুনা মাছের ক্যান নিয়ে পেঁয়াজ মরিচ কাটতে লাগলো। আশাদের রান্না হতে বেশি সময় লাগলো না। এর মাঝে খুশবু উপস্থিত হয় আশাদের সামনে। মেয়েটার ভেজা চুল দেখে আশাদ বিচলিত হয়। ফ্লোজি, হেয়ার ড্রায়ারটা রেখে এসেছি, তো চুল শুকাওনি? পরে শুকাবো, আমার খিদে পেয়েছে, কিছু খেতে দিন। তুমি বসো, এই তো খাবার রেডি। আশাদ টেবিলে সব খাবার এনে গুছিয়ে রাখলো। খুশবুর প্লেটে পরিমাণের তুলনায় বেশি খাবার দিতে মেয়েটা কপাল কুঁচকে তাকায়। অবশ্য আশাদ চোখ গরম করে আদেশ করে সব ভাত শেষ করতে হবে। খাবার শেষে গরম গরম এক গ্লাস দুধ এনে টেবিলে রাখলো। সেই সাথে রাখলো দুটো ওষুধের খোসা। ওষুধগুলো খেয়ে নাও। কিসের ওষুধ? আশাদ ভ্রু কুচকায়। খুশবুর অবচেতন মন সতর্কতার ইঙ্গিত দিতে দ্রুত ওষুধ দুটো গিলে নেয়। সন্ধ্যার পর খুশবু প্রাণীর সাথে দেখা করতে গেল। এলিনা খুশবুকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পেয়েছে। তার বকবক কোনো মতেই থামছে না। আরিফ গালের নিচে হাত রেখে তাকিয়ে আছে এলিনার পানে। মেয়েটা কি করে পারে এতটা বকবক করতে? গ্লোরিয়া, ইমরান, আফরোজ তারা কেউ বাড়ি নেই। আশাদ বেরিয়েছে কিছুক্ষণ আগে। আড্ডার মাঝেই এলিনা রোম ভ্যানিস সম্পর্কে নানা কথা বলে। কোথায় ঘুরতে গেলে ভালো হবে কিংবা কোথায় যাওয়া উচিত সবটাই বর্ণনা করছে খুশবুকে। এলিনা অতি আগ্রহে চট করে বলে, ট্রেডি ফাউন্টেনে যাবে ভাবেমণি। জানো, যে সেখানে পয়সা ফেলবে সে আবার কোনো না কোনো একদিন রোমে ফিরে আসবে, এটাই সবার মাঝে বিশ্বাস। দূর, এসব কথা কি কেউ বিশ্বাস করে? তুমি বিশ্বাস করছো না তাই না? যখন যাবে তখন দেখবে। এগুলো কুসংস্কার, আমি এসব বিশ্বাস করি না এলিনা। আরিফ হাসে, এগিয়ে এসে বসে খুশবুর মুখোমুখি এবং খুশবুকে বলে, আমরা আরো উন্নত জাতি হওয়া সত্ত্বেও আমরা কিছু মিথ নিয়ে চলি। যেমন তোমাদের দেশের কথাই বলো, মাঝের অনেকের কাছেই এখনো প্রাধান্য পাচ্ছে। মাঝেরকে সিজদা করছে, টাকা দিচ্ছে, মানত করছে, আরো কত কি। সেইভাবে এই দেশের লোকের কাছেও এসব বিশ্বাসে পরিণত হয়েছে। খুশবু মাথা ঝাঁকালো। এলিনা আরিফের হাত টেনে বলে, এ ভাইয়া, তুমি কালকে ফ্রি আছো? চলো না ট্রেডি ফাউন্টেনে যাবো ভাবিকে নিয়ে। আমার কাল ক্লাস আছে, যেতে পারবো না। আশা করি তুমিও যাবে না। শুধু শুধু নিউ কাপলদের মাঝে ঢোকা ঠিক নয় এলিনা, তাদের একা যেতে দাও। আমি তাদের ডিস্টার্ব করবো না। তুমি কি বাচ্চা মেয়ে? আসো, গালটা চেপে দিই। বাচ্চামো রাখো, ওদের একাই যেতে দাও। তুমি আমার সাথে যেও, আগামী ফ্রাইডেতে আমি ফ্রি আছি। এলিনার মন মরা মুখটা দেখে খুশবু বলে, এলিনা তুমি যাও, কোনো সমস্যা নেই।
আরিফ এলিনার হয়ে বলে। এলিনা সম্মতি জানালো। গ্র্যানি সবার মিশ্র প্রতিক্রিয়া দেখছিলেন। সবার বাক বিতণ্ডতায় তিনি করে বসলেন আরেক মন্তব্য। আমরা পরিবারের সবাই একদিন পিকনিক করলে কেমন হয়? এলিনা এবং আরিফ সম্মতি জানালো। তাদের খুশি যেন আজ আকাশে বাতাসে উঠছে। পারিবারিক পিকনিকগুলো ভীষণ আনন্দের। আশাদ এখনো আসেনি। রাত বাজে প্রায় 1টা। একা একটা ভিলায় থাকতে খুশবুর গা ছমছম করছে। নিজেকে স্থির রাখতে টিভির সাউন্ড জোরে দিয়েছে। ফ্রিজ থেকে চকলেট, কোল্ড ড্রিঙ্কস এবং চিপস কত কি যে সাবার করেছে মেয়েটা। সারাটা ভিলা ঘুরে দেখলো খুশবু। আশাদের শখের ভিলা, তাই শখের ভিলা তো যেন তেন নয়। দামি পেইন্টিং, ফুল, আসবাবপত্র সবটাই দামি এবং ইউনিক। ডোরবেলের শব্দে চমকে যায় খুশবু। তখন আবার ফোনটাও বেজে উঠেছে। আরশাদ ফোন করেছে। ছেলেটা এসেছে তাই খুশবুকে জানান দিয়েছে। দরজা খুলে আরশাদকে দেখতে পেয়ে স্বস্তির শ্বাস ছাড়ে মেয়েটা। এত দেরি করলেন কেন? সরি জান, একা একা বোর হচ্ছিলে। আরশাদ দরজা বন্ধ করে কিচেনের দিকে যায়। টেবিলে খাবারের প্যাকেট রেখে বলে, পাস্তা এনেছি, আমি ফ্রেশ হয়ে আসছি। রাতের খাবার শেষে ঘুমানোর জন্য প্রস্তুত হয় দুজনে। একই ব্ল্যাঙ্কেটের নিচেই আরশাদের বুকে মাথা রেখে শুয়ে আছে খুশবু। মেয়েটার চোখে রাজ্যের ঘুম, কিন্তু আরশাদ মুভি দেখছে। খুশবু তার সাথে জেগে মুভি দেখলেও মেয়েটার মন মুভিতে নেই। যান, আগামীকাল বিকালে রেডি থেকো, আমরা ঘুরতে যাব। কোথায় যাবেন? ট্রেভি ফাউন্টেন। তুমি নাকি যেতে চেয়েছো? আমি কখন যেতে বললাম? আরিফ বলল। এরা আমাকে গল্প শোনালো, আমি তো কিচ্ছুই বলিনি। আরশাদ হাসে। ফোনটা রেখে খুশবুকে বুক থেকে নামিয়েই বালিশে মাথা রাখে। ঘুমাও যান। খুশবু চোখ বন্ধ করতেই সেই সুযোগে আরশাদ হামলে পড়ে তার ঠোঁটে। 2 হাতের ভাঁজে আরশাদ ক্রমশ 2 হাত 4 করে মুষ্টিবদ্ধ করে। খুশবুর আতঙ্কগ্রস্ত মুখখানি দেখে ছেলেটা হেসে সরে যায়। এবার ঘুমাও। আপনাকে আমি বিশ্বাস করি না, ঘুমের কথা বলে। এই চুপ, ঘুমাও এবার। দুপুরে খাওয়া দাওয়া শেষে বিকাল সময়টাতে খুশবুকে নিয়ে বেরিয়ে পড়ে আরশাদ। তাদের যাত্রাটা প্রায় ঘন্টাখানেক। জানালার বাইরে তাকিয়ে সবটা পর্যবেক্ষণ করছে খুশবু। এই শহরটা অন্যরকম সুন্দর। ঘন্টাখানেক বাদে ট্রেভি ফাউন্টেনে পৌঁছে গেল তারা। সন্ধ্যা নামার সাথে পৃথিবীর বুকে নেমেছে অন্যরকম সৌন্দর্য। পর্যটকদের ভিড়ে দাঁড়ানোর জায়গা পাওয়া দায় যে জায়গাটিতে, তা হলো ট্রেভি ফাউন্টেন। ট্রেভি ফাউন্টেনের সামনে পর্যটকের অভাব নেই। ভিড়ের মাঝেই চারপাশ পর্যবেক্ষণ করলো খুশবু। চারিপাশে সজ্জিত উঁচু দালান, তার মাঝে স্বচ্ছ জলের ফোয়ারা। ট্রেভি ফাউন্টেন সমস্ত ইতালির বৃহত্তম ফোয়ারা। ফোয়ারায় অনেকগুলো সাদা মূর্তি দেখা যায়। স্বচ্ছ জলে চিকচিক করছে জলের তলায় পয়সাগুলো। ট্রেভি শব্দটি এসেছে ইতালীয় শব্দ ট্রি এবং ভিয়ার সংক্ষিপ্ত রূপ হিসেবে, যার অর্থ 3 রাস্তা। ট্রেভি ফাউন্টেন বা ট্রেভি ফোয়ারা ইতালির রাজধানী রোমে অবস্থিত একটি ফোয়ারা। এটি রোম শহরের বৃহত্তম বারোক আনুমানিক 1600 সালের দিকে তৈরি, যে শৈল্পিক রেনেসা শুরু হয়েছিল। আরশাদ খুশবুকে দাঁড়াতে বলে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে। ধীরে ধীরে যখন রোমের বুকে অন্ধকার নেমে এলো, তখন ট্রেভি ফাউন্টেনের সৌন্দর্য আরও বৃদ্ধি পেল। সেই সাথে বাড়ল মানুষজন। নানান দেশের লোক এখানে উপস্থিত। আরশাদ খুশবুর হাত ধরে হাঁটে। আশেপাশে অনেকেই কয়েকটি পয়সা ছুঁড়ে ফেলেছে স্বচ্ছ ফোয়ারার জলে। আরশাদ পকেট থেকে কয়েকটা পয়সা বের করে তার ফ্লুজিকে বলে, পয়সা ফেলো। আমি এসব বিশ্বাস করি না আরশাদ। আমিও করি না, কিন্তু যতবার এসেছি পয়সা ফেলেছি। একটা ট্রেন্ড বলতে পারো, যা বছরের পর বছর চলে এসেছে। স্থানীয় লোক কাহিনী অনুযায়ী কথিত আছে যে কেউ এই ফোয়ারার পয়সা ফেললে সে আবার কোনো না কোনো দিন রোমে ফিরে আসবে। প্রচলিত কথা হচ্ছে এই ফোয়ারার একটি পয়সা ফেললে দ্বিতীয়বার রোমে বেড়াতে আসার স্বপ্নটা পূরণ হয়। দ্বিতীয় এবং তৃতীয় পয়সা যথাক্রমে প্রেম আর বিয়ের জন্য। প্রায় 400 বছরের এই পুরনো ফাউন্টেনে দিন করে প্রায় 3000 ইউরো জমা হয়। খুশবু হাসে। কি অদ্ভুত বিশ্বাসে শহরের মানুষদের। আরশাদের হাত থেকে পয়সা নিয়ে ফোয়ারার স্বচ্ছ জলে ফেলল খুশবু। মুহূর্তে তার মাঝে এক চিলতে হাসি দেখা যায়। ভিড়ের মাঝে দেখা মেলে এক দম্পতি গভীর আলিঙ্গনে জড়িয়ে। কিছুটা দূরে আর এক দম্পতি নিজেদের ঠোঁটে ঠোঁট মিশিয়ে জানান দিচ্ছে ভালোবাসার। আরশাদ খুশবুকে টিপ্পনি দিয়ে বলে, চলো ওদের ফলো করি। ছি আরশাদ, সবার সামনে এসব করা। এরা আমেরিকান দম্পতি, দেখে বোঝা যাচ্ছে। এই রাতের শহরটায় কিছু অলিতে গলিতে আরো রহস্যময়। যদি বিয়ে পড়া হতে চাও তবে চলো আমার সঙ্গে। কোথায়? নাইট ক্লাব। খুশবু বারণ করলো, কিন্তু আরশাদ আর সে বারণ শুনল না। বন্ধুদের সাথে সে অনেকবার নাইট ক্লাবে এসেছে, হালকা নেশা করেছে,
কিন্তু কোনো মেয়ে নিয়ে তার নাইট ক্লাবে আসা হয়নি। আর দু একজন বন্ধু গার্লফ্রেন্ড নিয়ে এসে সারা রাত মস্তি করেছে, নেশার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়েছে। আরশাদ কখনোই এসবে নাক গলায়নি। যার যার যেমন লাইফস্টাইল। তবে ক্লাবে থাকা আবেদনময়ী মেয়েদের দেখে তার পুরুষত্ব যে ছলকে ওঠেনি তা কিন্তু নয়। তবুও আরশাদ নিয়ন্ত্রণে ছিল। ডিলান আর আরশাদ এসবে নিজেদের খুব কম জড়িয়েছে। রাত যত গভীর হলো শহরটা ততটাই রহস্যময় হয়ে উঠছিল খুশবুর কাছে। নাইট ক্লাবে পৌঁছে আরশাদ খুশবুর হাত ধরে রাখে। চারিদিকে ওয়েস্টার্ন পোশাক পরিহিত মেয়েদের হিড়িক পড়েছে। খুশবু আর চোখে তাকিয়ে নজর ঘোরায়। সবার মাঝে সে একাই অন্যরকম। কড়া সিকিউরিটি পেরিয়ে আরশাদ এবং খুশবু নাইট ক্লাবে প্রবেশ করে। উচ্চস্বরে গানের শব্দে মাথা ধরে এলো খুশবুর। চারিদিকে মেয়েদের লাস্যময়ী রূপে কোন ছেলে পড়বে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে। হানি, কেমন লাগছে? ভীষণ বাজে। তোমার লাইফে নতুন এক্সপেরিমেন্ট। আমার আব্বু জানলে আমাকে এক্ষুনি আদেশ করবে, এই আরশাদ ফারশাদ ব্যাটাকে ছেড়ে এক্ষুনি চলে আয়। এত সহজ নয় হানি, তুমি আমার। আব্বু জানলে কি যে বলবে, এসব তারা মোটেও পছন্দ করে না। আরশাদ হাসে, খুশবুর হাত ধরে নিয়ে যায় ভিড়ের মাঝে। ছেলে মেয়েদের বেহায়াপনা নাচানাচিতে গা গুলিয়ে উঠল তার। আরশাদ তাকে নিয়ে যায় বার সেকশনে। অ্যালকোহলহীন একটি জুস নিয়ে ফ্লুসিকে খেতে বলে, কিন্তু তৎক্ষণাৎ বারণ করে মেয়েটা। পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি ইতালিয়ান মেয়ে আরশাদের হাতে হাত রেখে আরশাদ কৌশলে সেই হাত সরিয়ে দেয়। মেয়েটা ইতালিয়ান ভাষায় কিছু জিজ্ঞেস করে এবং আরশাদ সেসব উত্তর দিয়ে সরে আসে। আরশাদ এবং ফ্লুসি অন্য পাশে যেতে দেখতে পেল ছেলে মেয়েদের রোম্যান্স। কারো কোনো বাধা নেই, সবাই সামনাসামনি গভীর চুম্বনে মশগুল। খুশবু অবাক হয়। আরশাদ খুশবুকে ইশারা করে বলে, চলবে? না। কোনো না নয় যান, চলবে। নো। ইয়েস। আরশাদ এগিয়ে এসে তার ফ্লুসির চুল খামচে আবেশে দুটো ঠোঁট মেলায়। সময় যত বাড়তে থাকে দুজন তত লাগামহীন হয়ে যায়। ফ্লুসি নিয়ন্ত্রণের বাইরে যেতে আরশাদ নিজেকে বসে এনে ফ্লুসিকে বুকে জড়ায়। বাড়ি ফেরার উদ্দেশ্যে নাইট ক্লাব থেকে বের হতে দ্রুত হাঁটতে বলে। বাসে চলে যান, আর সহ্য হচ্ছে না। আরশাদ তার ফ্লুসির জন্য রান্নায় মশগুল। পাশে বসে ফ্লুসি অনিমার সাথে বিশেষ আলাপে মত্ত আছে। তাদের আলাপটা আজ নির্ধারিত কোনো বিষয় নিয়ে নয়। হঠাৎ এটা ওটা মাথায় আসছে, মা মেয়ে সেই কথা নিয়েই গল্প ছুড়েছে। কড়াইতে চিংড়ি মাছগুলো ভেজে একটি প্লেটে নিল আরশাদ। চিংড়ি ভাজার ঘ্রাণে খুশবুর নাকে যেন সুরসুরি দিল। একবার আরশাদের দিকে আর একবার তাকালো চিংড়ি মাছের দিকে। আরশাদ বুঝলো তুই ফ্লুসির চাওয়া। প্লেট বাড়িয়ে দিয়ে সে বলে, যতগুলো খেতে পারো খাও, কোনো নির্দিষ্টতা নেই। একগাল হাসি ফ্লুসি। অনিমা তখন বলে বসলেন আরেক সাংঘাতিক কথা। এক খুশবু, রোহানের বিয়ে গতকাল আবার ভেঙেছে জানিস? ছেলেটা নাকি কাল কাবিন ছিল। এবারের বিয়ে তো ভাঙার কথা না। কথাটি বলে আর চোখে আরশাদের দিকে তাকালো খুশবু। আগের বার রোহানের গার্লফ্রেন্ড বাড়ি অব্দি এসে ঝামেলা করার সাহস পাওয়ার মূল মন্ত্র ছিল আরশাদ। সেই মেয়েটাকে আরশাদ ইন্ধন দিয়েছে বলেই তো মেয়েটা নিজের সাহসিকতা দ্বিগুণ অনুভব করে মাঠে নেমে পড়ে। তাহলে এবার কি ঝামেলা পাকালো? আরশাদ তার ফ্লুসির চাহনিতে ঠোঁট পাকায়। খুশবু তখন অনিমার কথায় মগ্ন। এবারে কাবিন মেয়েদের বাড়ি গিয়ে ভাঙা হয়েছে, তবে আগের বার যে প্রেমিকাটা এসেছিল ও নাকি সে নয়, এই মেয়েটা আরেকজন। খুশবু বিষম খেলো। কি সাংঘাতিক কথা! এই ছেলে কয়টা নিয়ে চলে? আরশাদের ভিলায় তখন উপস্থিত হয় এলিনা। মেয়েটার হাতে এক বাটি চিকেন ফ্রাই। এলিনাকে দেখেই খুশবু একগাল হাসলো। ভাবিমণি, ফুপে পাঠিয়েছে তোমার জন্য। আরশাদ টমেটো কিউব করছিল। এলিনার কথা শুনে ফোড়ন কেটে বলল, কেন আমার জন্য দেয়নি? ফুপি তো তোমার কথা উল্লেখ করেনি, তোমার বউকে দিয়েছে, তাতে হ্যাপি থাকো। রেগে আছো কেন কেউটি? আরশাদের প্রশ্নে এলিনার রাগ যেন আরো তীব্র হলো। খুশবুর কাঁধে মাথা দিয়ে অভিমানে তাকিয়ে রইল অন্যদিকে। এই স্বাভাবিক ব্যাপারটা আরশাদের ভালো লাগলো না। তার ফ্লুসির কাঁধে এই মেয়ের স্থান কেন? আরশাদ হাতের ছুরিটা নিয়ে এগিয়ে এলো এলিনার কাছে এবং কৌশলী মেয়েটিকে ভয় দেখাতে ছুরি বুকে বরাবর তাক করতে এলিনা চিৎকার দিয়ে ছিটকে সরে যায়। এলিনার চিৎকারে খুশবুর কানের পর্দা যেন ফেটে গেল। এত জোরে কেউ চিৎকার করে? ভাইয়া মেরে ফেলবে তো। এলিনা ভয় নিয়ে বলল আরশাদকে। আরশাদ ছুরিটা দিয়ে ইশারা করে বলে, না মারবো না, আগে বলো রেগে আছো কেন? তোমাদের জন্য আর কতদিন অপেক্ষা করব? ভেনিস যাবে না, আমাকেও তো ফিরতে হবে, বোঝার চেষ্টা করো। ভেনিস তো বললেই যাওয়া যায় না, যাবো যখন বলেছি তো অবশ্যই যাব। আগের হাতের কাজটা গুছিয়ে আনতে দাও। এলিনা যেন অসন্তুষ্ট হলো। পিট চোখ করে তাকিয়ে রইল আরশাদের পানে। ইতিহাস ঘেরা রোম শহরটাতে পর্যটনের অভাব নেই। পুরনো ইতিহাসকে জানার আগ্রহে দর্শনে
হাজার হাজার মানুষ ছুটে আসে এই শহরে। আরশাদের আজকের যাত্রা পৃথিবীর সপ্তম আশ্চর্যের বস্তু কলোসিয়ামে। ঘুরতে যাওয়ার নাম উঠতে এই স্থানটি খুশবু নিজেই পছন্দ করে। সে জানে কলোসিয়ামে ইতিহাস। সবচেয়ে বড় ব্যাপার, পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি বিষয় তার স্বচক্ষে দেখার সুযোগ এসেছে। এই সুযোগ মিস করা মানে অনেক বড় বোকামি। আরশাদের যাত্রা শুরু হয়েছে সকাল থেকে। অনেকটা রাস্তা যাওয়ার পর খুশবু দেখতে পেল বিশাল একটা প্রাচীর। মেয়েটার পুঁথিগত বিদ্যা জানান দিল, হ্যাঁ, এটাই কলোসিয়াম। খুশবু পুলকিত হলো। তার চাহনি আরশাদকে আরো বেশি রোমাঞ্চিত করে। এই মেয়েটাকে নিয়ে দেশ বিদেশে ঘুরলে কেমন হয়? আরশাদ মনে মনে সিদ্ধান্ত নিয়ে বসলো তার ফ্লুজিকে নিয়ে সে দেশ বিদেশ ঘুরবে। গাড়ি পার্কিং করে কলোসিয়ামের দিকে অগ্রসর হলো আরশাদ। ফ্লুজির হাত জড়িয়ে প্রশ্ন করলো, গ্ল্যাডিয়েটর মুভিটা দেখেছিলে? হ্যাঁ, দেখছিলাম। তাহলে নিশ্চয়ই কলোসিয়াম সম্পর্কে তোমার ধারণা আছে। তা তো আছে। আরশাদ এবং ফ্লুজি একসাথে প্রবেশ করলো কলোসিয়ামে। আরশাদের তেমন ভাবাবেগ না দেখা গেলেও ফ্লুজির চোখ জুড়ে আনন্দটা ঠিকরে পড়ছে। আরশাদ মেয়েটার চোখে তাকিয়ে যে তৃপ্তি পাচ্ছে, সেই তৃপ্তি জনম ভর ফোরাবে না। কলোসিয়ামের সীমানায় যত প্রবেশ করছিল ততটাই অবাক করেছে খুশবুকে। আজ 2000 বছর পরেও রোদ, বৃষ্টি, ঝড়, জাহান কাঁপানো ভূমিকম্প আর পথরচোরদের দৌড়ানো উপেক্ষা করে কালের ভয়ঙ্কর গ্রাসের নানান সাক্ষী আপন শরীরে নিয়ে আমাদের সামনে তা গর্ব নিয়ে দাঁড়িয়ে আছে অতীত ও আধুনিক যুগে মিলন কেন্দ্র হয়ে। অবশেষে কলোসিয়ামের ভেতরে ঢোকার সৌভাগ্য হলো খুশবুর। সে এক গায়ে কাটা দেওয়া অনুভূতি। সারি সারি গ্যালারি, কুলিনায় সাধারণত জনগণের জন্য পৃথক বসার ব্যবস্থা আর সর্বময় ক্ষমতার অধিকারী সিজার আর সিনেটদের জন্য আলাদা আলাদা বিশাল বহুল কক্ষ। কলোসিয়ামের কেন্দ্রস্থলে প্রায় গোলাকৃত এক মাঠ থাকার কথা, যেমনটা পুঁথিপত্রে পড়া হয়েছিল বা মুভিতে এবং শিল্পীর চিত্রকর্মে দেখানো হয়েছিল। তা কিন্তু সময়ের সাথে সাথে বিশ্বের সবচেয়ে বড় কলোসিয়ামেট্রির পাটাতন ভেঙে পড়েছে অনেক আগেই। আরশাদ খুশবুর সঙ্গে কিছু ছবি তুলল। চারিদিকে কাপল ওয়েস্টার্ন পরা বিদেশিদের ভিড়ে কয়েকজন বাঙালিও দেখা গেল। এই বিদেশির বুকে বাঙালিদের মায়াবী মুখখানি দেখলে খুবই শান্তি পায় খুশবু। তার পাশে দাঁড়ানো আমৃত্যুর সাথী আরশাদ, যে কিনা নিজেও ভিনদেশি। খুশবু আরশাদের পাশাপাশি হাঁটছিল। মেয়েটা আরশাদের দিকে তাকিয়ে বলে, কলোসিয়াম যদি পৃথিবীর সপ্তম আশ্চর্যের বিষয় হয়, তবে আমার কাছে অষ্টম আশ্চর্যের বিষয় কি জানেন? আজ সকাল থেকে আপনি আমার পাশাপাশি ছিলেন, কিন্তু একবারও চুমু খাননি, খেতে বাধ্যও করেননি। আশ্চর্য, এ তো মহা আশ্চর্য। আরশাদ থমকে যায়, ভ্রু কুচকে তাকায় খুশবুর পানে। হ্যাঁ, তাই তো। মেয়েটাকে সারাদিন অস্থির করে রাখা আরশাদ আজ এতটা ভালো হয়ে গেল। মূলত সে সময় পায়নি। কলোসিয়ামে আসার আগে যে তাকে কতটা তাড়াহুড়ো করে আসতে হয়েছে একমাত্র সে নিজেই বোঝে। আরশাদ খুশবুকে সন্নিকটে আনলো। মেয়েটার পিটপিট চাহনিতে মাদকতা মিশিয়ে আনলো বহুগুণ। হানি, এই কথা বলা কি খুব জরুরি ছিল? চলো, গাড়িতে ইচ্ছে মতো হবে। আরশাদ, ঘুরতে এসেছি, রোমান্স করতে নয়। আমার এনার্জি চির থেমে গেছে, ফুল করে দাও যান। আরশাদ, দূরে যান। তুমি কাছে এসো। আরশাদ ভিড়কে পরোয়া করলো না। চট করে অতি দ্রুত ঠোঁটে ঠোঁট মেশালো সে। যদিও কয়েক সেকেন্ডের ব্যাপার, কারণ নজরে আসেনি। খুশবু তেতে উঠলো আরশাদের পিঠে ঘুষি দিয়ে বলে, আপনি আস্ত একটা নির্লজ্জ। আমার আশেপাশে সব নির্লজ্জ, তাই আমিও একই ধাঁচের। আরশাদ এবং খুশবু তারা ক্রমশ সামনের দিকে গেল। কত কি অজানা সব তাদের চোখে পড়ে। শব্দ তারা জানে না, তাদের ধারণাতেও নেই। প্রাচীরের ভিতরে সারি সারি ছোট কামরাগুলো ব্যবহার হতো পশুর খাঁচা, খাদ্যের গুদাম আর গ্ল্যাডিয়েটরদের বিশ্রামগার ও শরীরচর্চার ক্ষেত্র হিসেবে। খুশবু যতটা দেখেছিল ঠিক ততটাই অবাক হচ্ছিল। এত বছর পূর্বে এত নিখুঁত গঠনের মঞ্চ, তাও কিনা কালের পর কাল টিকে আছে। বিশ্বের সপ্তম আশ্চর্যের একটি হলো ইতালির রোম শহরে অবস্থিত কলোসিয়াম। এটি মূলত একটি ছাদবিহীন মঞ্চ। চারতলা অনেকটা বৃত্তাকার মঞ্চটি তার নির্মাণ শৈলীর কারণে এখনো মানুষের বিস্ময় জাগায়। এখানে বসেই মানুষ ও প্রাণীদের নানা ধরনের খেলা, প্রদর্শনী ইত্যাদি উপভোগ করতেন তৎকালীন রোম সম্রাটরা। কলোসিয়ামে প্রায় 50,000 দর্শক একসঙ্গে বসতে পারত। বিস্ময়কর এই মঞ্চটি অনেক করুণ ও বীভৎস কাহিনীর সঙ্গে যুক্ত। এই কলোসিয়ামে অনুষ্ঠিত হতো যোদ্ধাদের লড়াই প্রতিযোগিতা।
লড়াইরত এই যোদ্ধাদের বলা হতো গ্ল্যাডিয়েটর। মৃত্যুর আগ পর্যন্ত একজন গ্ল্যাডিয়েটর আরেকজন গ্ল্যাডিয়েটরকে ঘায়েল করার চেষ্টা করত। লড়াই করতে করতে এই গ্ল্যাডিয়েটররা রক্তাক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ত। গ্যালারিতে বসে এই দৃশ্য দেখে উল্লসিত হতেন সম্রাট সহ অন্য দর্শকরা। অমানবিকভাবে এমন অসংখ্য মানুষের প্রাণহরণের সাক্ষী এই কলোসিয়াম। কলোসিয়ামটির নির্মাণ কাজ শুরু হয় 72 খ্রিস্টাব্দে। ফেরিয়াস বংশের সম্রাট ভেসপেসিয়ান এটি নির্মাণ করেন। তিনি এটির নাম রেখেছিলেন অ্যাম্ফিথিয়েটেরিয়াম ফেভিয়াম। 7 বছরে 3 তলা পর্যন্ত নির্মাণ করে আকস্মিকভাবে মারা যান ভেসপেসিয়ান। পরে তার ছেলে সম্রাট টাইটাস এর নির্মাণ কাজ শেষ করেন। টাইটাস ফেভিয়ামের নাম পাল্টে নতুন নাম রাখেন কলোসিয়াম। পৃথিবীর নিষ্ঠুরতম সম্রাটদের একজন ছিলেন টাইটাস। তিনিই কলোসিয়ামে গ্ল্যাডিয়েটরদের মরণপণ লড়াইয়ের সূত্রপাত করেন। প্রায় ধ্বংসপ্রাপ্ত এই কলোসিয়ামটি অতীতের নিষ্ঠুরতা আর বিস্ময়ের সাক্ষী হয়ে এখনও দাঁড়িয়ে আছে। কলোসিয়ামের কারণে রোম নাগরিককে রক্তের আর হত্যার শহর বলেও ডাকা হতো একসময়। বিশ্বের অনেকেই হয়তো জানে না, লাখো রাজবন্দী, যুদ্ধবন্দী, কৃতদাস আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত অসহায়দের রক্তে সিক্ত হয়েছে কলোসিয়ামের মাটি এবং প্রতিটি ধূলিকণা। অদ্ভুত কাঠামোর ইমারতটি প্রতিটি ইট, কাঠ, পাথরে মিশে আছে নিহতদের অন্তিম নিঃশ্বাস। পিপাসু রোম সম্রাটদের বিকৃত আনন্দের খোরাক জোগাতে গিয়ে কত মানুষ প্রাণ হারিয়েছে এই বদ্ধভূমিতে, ইতিহাস তার সঠিক হিসাব রাখেনি। শুধু মানুষই নয়, কলোসিয়ামে মাটিতে অজস্র বন্য জীবজন্তুর রক্ত মিশে আছে। সম্রাটদের নির্দেশে রাজকোষের অর্থে সেই সময় এক বিশেষ খেলার জন্য উত্তর আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমদানি করা হতো হাজারে হাজারে হাতি, গন্ডার এবং সিংহ। ভাল্লুকের সঙ্গে হাতি, হাতির সঙ্গে বুনো মহিষ বা গন্ডারের সঙ্গে হাতির লড়াই দেখত হাজারো বিশ্ব সম্ভ্রান্তরা। পশুদের মৃত্যু বেদনার হুঙ্কারের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ত পুরো গ্যালারি। কলোসিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে 9,000-এরও বেশি পশুর প্রাণ গিয়েছিল। তবে দীর্ঘদিন পশুর লড়াই আর এগুলোর করুণ মৃত্যু দেখতে দেখতে একঘেয়েমি বোধ করেন সম্রাট টাইটাস। পশুস্থলে মানুষে মানুষে লড়াইয়ের ধারণা এলো তার মনে, আর পশুর খেলা বন্ধ করে শুরু করা হলো মানুষের রক্তের হোলি খেলা। শুরু হলেও মানুষের মৃত্যুর করুণ ও বিভৎস কাহিনী। যুদ্ধবন্দীদের মরণপণ লড়াই যতক্ষণ না দুইজনের একজনের মৃত্যু হতো, ততক্ষণ পর্যন্ত চলত সেই দৈত্য লড়াই। কিন্তু মাত্র 100টি খেলা দেখার একটি সৌভাগ্য হয়েছিল টাইটাসের। এরপর হঠাৎ করেই একদিন বদ্ধ উন্মাদ হয়ে যান তিনি। বন্ধ হয়ে যায় এই খেলা। লম্বা বিরতির পর 64 খ্রিস্টাব্দে ব্রুডাস ভ্রাতৃদ্বয় ফের চালু করেন ঐতিহ্যবাহী ওই খেলা। তারা গ্ল্যাডিয়ার বা খাটো তরবারির লড়াই চালু করেন। লড়াইকারীদের বলা হতো গ্ল্যাডিয়েটর। লড়াই চলাকালে কোনো এক গ্ল্যাডিয়েটর আহত হয়ে পড়ে গেলে উল্লাসে ফেটে পড়ত পুরো কলোসিয়াম। মৃত্যু ভয়ে ভীত ক্ষতবিক্ষত গ্ল্যাডিয়েটর রেওয়াজ অনুযায়ী হাত তুলে সম্রাটের করুণা প্রার্থনা করত, প্রাণ ভিক্ষা চাইত। মঞ্জুর করা বা না করে সম্পূর্ণ সম্রাটের মন মেজাজের উপর নির্ভর করত। সম্রাটের বাম হাতের বুড়ো আঙুল আকাশ নির্দেশ করলে অপর গ্ল্যাডিয়েটর বুঝে নিত যে তাকে ছেড়ে দাও, কিন্তু ভূমির দিকে নির্দেশ করার অর্থ তাকে শেষ করে দাও। রোমের দুর্ধর্ষ শাসক জুলিয়াস সিজার এখানে বসেই 3000 গ্ল্যাডিয়েটরের লড়াই উপভোগ করেন, আর সম্রাট ট্রাজান উপভোগ করেন 5000 দৈত্য যুদ্ধ। খ্রিস্টানদের ধর্মীয় অনুষ্ঠান হতো এই কলোসিয়ামে। সেখানে ভ্যাটিকানের সর্বোচ্চ খ্রিস্টান ধর্মগুরুরা উপস্থিত থাকতেন। অংশ নিতেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও। সেখানে এক ধর্মীয় উৎসবে উপস্থিত প্রত্যেকে কলোসিয়ামের এক মুঠো করে মাটি উপহার দিতে চেয়েছিলেন পোপ গ্রেগরি, কিন্তু কেউই তা নিতে রাজি হননি। তাদের অভিযোগ, এই মাটি হাতে নিয়ে চাপ দিলে এখনও বের হবে তাজা রক্ত। এই মাটিতে রয়েছে রক্তের গন্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যত রক্ত ঝরেছে তার চেয়ে অনেক বেশি রক্ত ঝরেছে রোমের কলোসিয়ামের এই মাটিতে।